জন্য যদি বুকস সাজেস্ট করতেন, ওকে আমি প্র্যাকটিসের জন্য আজকে তোমাদেরকে বই সাজেস্ট করব। আচ্ছা, আমি যেটা বলি, আমাদের এখন যে ক্লাসটা হচ্ছে এটা হলো আমাদের ব্যাংক জব রেগুলার যে ব্যাচ, এমসিকিউ প্লাস রিটেন একত্রে যে ব্যাচটা আমরা কন্টিনিউ করে থাকি, সেই ব্যাচের ইংলিশ এমসিকিউ এর 8 নাম্বার লেকচার শিট আজকে আমি কন্টিনিউ করতেছি। এই 8 নাম্বার লেকচার শিটে আমাদের 3টা টপিক আছে, একটা হলো সাবজাংটিভ, আর একটা হলো রিডান্ডেন্সি, আর একটা হলো ড্যাংলিং মডিফায়ার। আমি যদি একটু বলি, দেখো সাবজাংটিভ এটা ব্যাংকের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা তুমি বাংলাদেশ ব্যাংকের রেডি বলো বা কমার্শিয়াল ব্যাংক বলো বা তুমি প্রাইভেট ব্যাংক বলো, প্রত্যেকটা পার্টের জন্য সাবজাংটিভ এবং রিডান্ডেন্সি এই দুইটা পার্ট খুবই ইম্পর্টেন্ট। আর ড্যাংলিং মডিফায়ারের কথাটা যদি বলি, ড্যাংলিং মডিফায়ার সাধারণত আইবিএ প্রিফার করে। আইবিএ কোশ্চেন করলে এই ড্যাংলিং মডিফায়ার থেকে একটা দুইটা কোশ্চেন দেয়। আর যেহেতু এখন কমার্শিয়াল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন আইবিএ করতেছে না, এই জন্য তোমরা মনে রাখতে পারো যে সরকারি ব্যাংকের জন্য ড্যাংলিং মডিফায়ার অতটা গুরুত্বপূর্ণ না। এই জন্য ড্যাংলিং মডিফায়ারে তোমাদের এক্সট্রা যে স্টুডেন্ট ওয়ার্ক আছে, এই স্টুডেন্ট ওয়ার্ক তোমাদের প্র্যাকটিস করার দরকার নেই। শুধুমাত্র টিচার্স ওয়ার্কে আমি যা করাবো সেটাই তুমি করলে দেখবা যে ইনশাল্লাহ এর মধ্যে কমন পাবা যদি আসে। তবে সাবজাংটিভ এবং রিডান্ডেন্সি এই দুইটা পার্ট তোমাদেরকে কি করতে হবে, আমাদের টিচার্স ওয়ার্কও ভালো করে পড়তে হবে। এবং এই শীটটা কিন্তু আমি তৈরি করেছিলাম, টিচার্স ওয়ার্কের পরে আমি কিছু প্র্যাকটিস দিয়েছি, সেই প্র্যাকটিসের আবার ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি, ওইগুলো কিন্তু একটু ভালো করে পড়বা। আচ্ছা, আর কথা নেই, তাহলে আমরা চলে আসি, আমরা আমাদের প্রথম যে টপিকটা সাবজাংটিভ, এই পার্টটা আমি একটু তোমাদের সামনে আলোচনা করব। আচ্ছা, তাহলে এখন আসি আমরা আমাদের লেকচার শিটে চলে যাচ্ছি। সাবজাংটিভের এটা হলো প্রথম আমাদের টপিকটা। সাবজাংটিভের কোশ্চেন দিয়েই শুরু হয়েছে। আমি কোশ্চেনের আগে তোমাদেরকে একটু রুলসটা ভালো করে জানাই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আমি যদি একটু রুলসটা দেখি, তোমরা একটু লেখো, সবাই খাতায় লিখে নিতে পারো। এটা সাবজাংটিভ, আমরা যে জিনিসটা এখন শিখবো, যে গ্রামারের টপিকটা, সেটার নাম হলো সাবজাংটিভ। আচ্ছা, সাবজাংটিভ শেখানোর আগে আমি তোমাদের সামনে দুইটা এক্সাম্পল উপস্থাপন করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি যদি প্রথম এক্সাম্পলটা দিই, সেটা হলো দ্য ডক্টর সাজেস্টস হিজ পেশেন্ট দ্যাট হি শুড অ্যাভয়েড স্মোকিং। হি শুড অ্যাভয়েড স্মোকিং, এটা হলো আমাদের প্রথম এক্সাম্পল। আমি আরেকটা এক্সাম্পল দিব, সেটাও লিখে নাও তোমরা। দ্য ডক্টর সাজেস্ট হিজ পেশেন্ট দ্যাট হি অ্যাভয়েড স্মোকিং। হ্যাঁ, দুইটা সেন্টেন্স আমি লিখেছি, একটু তোমরা দেখো আমি প্রথম সেন্টেন্সটা কি লিখেছি। আচ্ছা, আমি একটু বলে রাখি, যারা পরে জয়েন করেছো, যারা আমার সাথে ফেসবুকে জয়েন করেছো, একটু কমেন্টস করো যে তোমরা ক্লিয়ারলি আমাদের বোর্ডটা দেখতে পারতেছো কিনা এবং আমার সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আর যারা আমার সাথে জুমে আসো তারা তো আসোই, ওকে। যারা আমার সাথে ফেসবুক এবং জুমে যুক্ত আসো, আমরা যে টপিকটা শিখতেছি এখন, সেটা হলো সাবজাংটিভ টপিকটা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ এটা প্রাইভেট ব্যাংক এবং পাবলিক ব্যাংক দুইটা ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টপিকটা খুব সহজ একটা টপিক, কিন্তু দেখবে এখান থেকে হরহামেশাই কোশ্চেন আসতেছে এবং হরহামেশাই তোমরা ভুল করতেছো, কারণ এই টপিকটা একটু কনফিউজিং টপিক। কিন্তু ইনশাল্লাহ আমি যদি আজকে আমরা 15 মিনিট বা 20 মিনিট যদি এই টপিকটার উপরে সময় দিই, আমাদের আর কোনো প্রবলেম থাকবে না, আল্লাহ রহমান যদি চাই। আসো তাহলে আমি সাবজাংটিভ এই রুলসটা তোমাদেরকে বোঝানোর জন্য, লাইটটা একটু কমাইলে বেশি ভালো হয়। বোর্ডের লাইটটা না, আমি ওদেরকে বলতেছি, ঠিক আছে। একটু দেখো, এখন এই সাবজাংটিভ টপিকটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি দুইটা সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটা, দ্য ডক্টর সাজেস্ট হিজ পেশেন্ট, ডক্টর তার রোগীকে উপদেশ দেয় যে হি শুড অ্যাভয়েড স্মোকিং, তার ধূমপান ত্যাগ করা উচিত। আর 2 নাম্বারটা হলো, দ্য ডক্টর সাজেস্ট হিজ পেশেন্ট দ্যাট, ডক্টর তার রোগীকে সাজেস্ট করে যে হি অ্যাভয়েড স্মোকিং, সে ধূমপান ত্যাগ করো। তাহলে প্রথমটা, ডক্টর রোগীকে উপদেশ দেয় যে তার ধূমপান ত্যাগ করা উচিত, আর দ্বিতীয়টা, ডক্টর রোগীকে উপদেশ দেয় যে সে ধূমপান ত্যাগ করো। এখন আমার কোশ্চেন, তোমরা বলো কোনটা ঠিক আছে? যারা ফেসবুকে আছে এবং যারা জুমে আছো, মুখে কেউ বলতে পারবে না, দ্রুত কমেন্টস করো। 1 নাম্বারটা ঠিক আছে না 2 নাম্বারটা? জাস্ট লিখে রাখো 1 or 2, মিনিং অনুযায়ী কোনটা তোমাদের কাছে ঠিক মনে হচ্ছে। ডক্টর রোগীকে উপদেশ দেয় যে সে ধূমপান ত্যাগ করো, আর 2 নাম্বার, ডক্টর রোগীকে উপদেশ দেয় যে তার ধূমপান ত্যাগ করা উচিত। কোনটা হওয়া উচিত? আচ্ছা, রোকন বলতেছে 2 নাম্বার, সাবরিনা 1 নাম্বার, সানজিদা মরিয়ম 2 নাম্বার, আচ্ছা শাকিল 1 নাম্বার বলতে চাচ্ছে, কাউসার বলতে চাচ্ছে 2 নাম্বার, আব্দুল 1 নাম্বার। এই ফেসবুকে যারা আছে তোমরা কমেন্টস করো না কেন? তোমাদের কাছে কোনটা সঠিক মনে হচ্ছে? আচ্ছা, সাইদ 1 নাম্বার, সবাই 1 নাম্বার বলতেছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। আমি যদি দেখি আমার স্টুডেন্টদের মোর দ্যান 90% স্টুডেন্ট, তাদের দৃষ্টিতে 1 নাম্বার এক্সাম্পলটা সঠিক। ইয়েস, 1 নাম্বার এক্সাম্পলটা যদি সঠিক বলি, আসলেই সঠিক হওয়া উচিত। কারণটা কি? আমরা যদি মিনিং এর উপরে গুরুত্ব দিই, মিনিংটা কি দাঁড়ায় দেখো না।
ডক্টর রোগীকে উপদেশ দেয় যে তার ধূমপান কি করা উচিত, ত্যাগ করা উচিত। আর 2 নাম্বার, ডক্টর রোগীকে উপদেশ দেয় যে সে ধূমপান ত্যাগ করো। আচ্ছা, ফেসবুকে যারা আছো তোমরা সবাই 1 নাম্বার দিতেছো, তাই তো? মোহাম্মদ রুবেল বলো, আর তারপরে তন্নি বলো, ওকে, 2 জন সাইদ আবার 2 নাম্বার বলতেছে। এখন একটু আসো না, আমরা যদি মিনিং এর কথা চিন্তা করি এবং আমরা যে জেনারেল গ্রামারটা জানি সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু 1 নাম্বারটা সঠিক, 2 নাম্বারটা ভুল। কারণটা কি? মিনিং যদি করি, ডক্টর রোগীকে উপদেশ দেয় যে তার ধূমপান ত্যাগ করা উচিত নাকি সে ধূমপান ত্যাগ করো, অবশ্যই মিনিং অনুযায়ী তার ধূমপান ত্যাগ করা উচিত। আরেকটা বিষয় আমরা জানি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে কি আছে? হি অ্যাভয়েড আছে। আমরা হির পরে কি গো লিখি না গোজ লিখি? অবশ্যই গোজ লিখি। তাহলে হির পরে অ্যাভয়েডস হওয়ার কথা, কিন্তু এখানে হির পরে অ্যাভয়েড আছে। ভাই, যদি তোমরা মিনিং চিন্তা করো, যদি তুমি জেনারেল গ্রামার চিন্তা করো, তাহলে কিন্তু 2 নাম্বারটা ভুল। কিন্তু মাথায় রাখবা, দেখতে যতই এটাকে ভুল মনে হোক, অ্যাকচুয়ালি 1 নাম্বারটা ভুল, 2 নাম্বারটা সঠিক। তোমরা মনে রাখবা 2 নাম্বারটা সঠিক। কেন 2 নাম্বারটা সঠিক? যদিও এখানে হির পরে অ্যাভয়েড আছে, অ্যাভয়েডস নাই, তারপরেও কেন 2 নাম্বারটা সঠিক সেটাই আসছে কিসের জন্য? সেটা হলো সাবজাংটিভের জন্য 2 নাম্বারটা সঠিক। এখন আমরা জানবো সাবজাংটিভ জিনিসটা কি, কেন 2 নাম্বারটা সঠিক হয়েছে, সেই জিনিসটা এখন আমরা একটু জানবো। দেখো কি জিনিসটা, আমি যদি তোমাদেরকে একটু বলি, তুমি যদি কোনো সেন্টেন্সে ওই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ওয়ার্ড যেগুলো আছে, তুমি যদি কোনো সেন্টেন্সে অ্যাডভাইস, সাজেস্ট, এরপরে ইনসিস্ট, এরপরে আর্জ, ইনসিস্টের পরে আর্জ, URGE, এরপরে কমান্ড, এরপরে রিকোয়ার, এরপরে ল, আর ল মানে নেসেসারি, NECESSARY, নেসেসারি, এরপরে ইম্পর্টেন্ট, এরপরে ল, এরপরে আননেসেসিটি। এই ওয়ার্ডগুলো যদি তুমি কোথাও পাও, আরো অনেক ওয়ার্ড আছে, আমি জাস্ট কয়েকটা লিখে দিলাম, আমি তোমাদের শীটের মধ্যে সবগুলো ওয়ার্ড দিয়ে দিয়েছি। শোনো না, তুমি যদি কোনো জায়গায় অ্যাডভাইস, সাজেস্ট, ইনসিস্ট, আর্জ, রিকোয়েস্ট, কমান্ড, রিকোয়ার, নেসেসারি, ইম্পর্টেন্ট, আর ল, আননেসেসারি, এই ওয়ার্ডগুলা যদি তুমি কোনো সেন্টেন্সে পাও, তোমার মূল কাজ হবে এই ওয়ার্ডগুলার পরে তুমি দ্যাট কথাটি পেয়েছো কিনা এটা দেখবা। এই ওয়ার্ডগুলার পরে তুমি যদি দ্যাট কথাটি পাও, তাইলেই কিন্তু সাবজাংটিভের রুলসটা প্রযোজ্য হবে। দ্যাট কথাটি না থাকলে সাবজাংটিভের রুলস প্রযোজ্য হবে না। তাহলে কি বললাম, সাবজাংটিভ জিনিসটা কি? তুমি যদি এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি, এই ওয়ার্ডগুলোর কোনো একটা ওয়ার্ড যদি তুমি কোনো সেন্টেন্সে পাও, এর পরপরই তুমি যদি দ্যাট কথাটি পাও, তাহলে দ্যাটের পরে কি লিখতে হবে জানো? দ্যাটের পরে তোমাকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম, শুধুমাত্র ভার্ব এর বেস ফর্ম, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম। এখানে তুমি কোনো অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, শল, শুড, উইল, উড, মাস্ট, মে, মাইট, কোনো অক্সিলারি ভার্ব ইউজ করতে পারবা না। এমনকি ভার্বের সাথে এস বা ইএসও যোগ করতে পারবা না। এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে সাবজাংটিভ আমাদেরকে কি শিখাইলো, আমি যদি আরেকটু বলি, তুমি যদি কোনো সেন্টেন্সে অ্যাডভাইস, সাজেস্ট, রিকোয়েস্ট, আর্জ, ইনসিস্ট, কমান্ড, রিকোয়ার, নেসেসারি, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, ক্রুশিয়াল, আর ল, আননেসেসিটি, এই ওয়ার্ডগুলো যদি তুমি কোথাও পাও, তাহলে কিন্তু সাবজাংটিভ হবে না। এই ওয়ার্ডগুলোর পরে তোমাকে দেখতে হবে দ্যাট কথাটি আছে কিনা। এই ওয়ার্ডগুলোর পরে তুমি যদি দ্যাট কথাটি পাও, তাহলে এরপরে তোমাকে একটা সাবজেক্ট লিখতে হবে, এরপরে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম। এখানে তুমি ভার্বের পাস্ট ফর্মও করতে পারবে না, ভার্বের সাথে এস বা ইএসও যোগ করতে পারবে না, কোনো অক্সিলারি ভার্বও লিখতে পারবে না। এইটা কোন কিসের ক্ষেত্রে? এটা অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। এখন পরের অংশটা যদি প্যাসিভ হয়, তখন কি হবে আমি যদি একটু বলি, তখন শুরুতে দ্যাট হবে, এই সকল ওয়ার্ডগুলোর পরে আমাকে দ্যাট লিখতে হবে, এই সকল ওয়ার্ডগুলোর পরে আমাকে দ্যাট লিখতে হবে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে শুধু বি লিখতে হবে, তারপরে ভি, ভার্বের 3 নাম্বার ফর্ম লিখতে হবে। এটা কিসের ক্ষেত্রে? এটা প্যাসিভের ক্ষেত্রে, এটা প্যাসিভের ক্ষেত্রে। তাহলে তুমি যদি ভালো করে বুঝবে আমরা কোনটাকে, আমরা সাবজাংটিভ যখন আসবে এটা আমি কিভাবে সলভ করব। আমি আগে দেখব ওই সেন্টেন্সে অ্যাডভাইস, রিকোয়েস্ট, ইনসিস্ট, আর্জ, নেসেসারি এমন কোনো ওয়ার্ড আছে কিনা। যদি এমন কোনো ওয়ার্ড পাই, এই ওয়ার্ডের পরে দেখব দ্যাট কথাটি আছে কিনা। এই ওয়ার্ডের পরে যদি দ্যাট কথাটি থাকে, তাহলে মনে করব সাবজাংটিভ। এবার দেখব দ্যাটের পরের অংশটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। দ্যাট
দ্যাটের পরের অংশটা যদি অ্যাক্টিভে থাকে তাহলে শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, আর দ্যাটের পরের অংশটা যদি প্যাসিভে থাকে তাহলে কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব, এরপরে বিইবি, সেটা যে টেন্সই থাকুক না কেন সর্বদাই এখানে বিইবি হবে, তারপরে ভার্বের কয় নাম্বার ফর্ম হবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। এই হলো মূল সাবজাংটিভের রুলসটা। এই কারণে তোমরা যদি একটু দেখো, the doctor suggests his patient that, ভাই একটু খেয়াল করো এখানে আমরা কি পেয়েছি, এখানে সাজেস্ট কথাটি পেয়েছি, সাজেস্টের পরে কি পেয়েছি, সাজেস্টের পরে দ্যাট কথাটি পেয়েছি, তাহলে কিন্তু আবার সাবজাংটিভের রুলস। এইবার আমি দেখবো দ্যাটের পরের অংশটা কি অ্যাক্টিভে আছে নাকি দ্যাটের পরের অংশটা প্যাসিভে আছে। আমরা দেখলাম হি অ্যাভয়েড স্মোকিং, সে ধূমপান ত্যাগ করবে, কে করবে, সে করবে, তাহলে এখানে বাক্যটা কিন্তু অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে কি হবে, শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, এখানে অন্য কোনো কিছু করা যাবে না, কোনো অক্সিলারি ভার্ব বসানো যাবে না, এমনকি ভার্বের সাথে এস বা ইএস ও যোগ হবে না। এই জন্য হি অ্যাভয়েড এটা ঠিক আছে। এক নাম্বারটা কেন ভুল, এক নাম্বারটা হলো সাজেস্ট কথাটি আছে, দ্যাট কথাটি আছে, তার মানে কিন্তু এটা সাবজাংটিভ, এবং পরের অংশে শুধু সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, এখানে শুট কথাটি চলে এসেছে বলে প্রথম সেন্টেন্সটা ভুল হয়ে গেছে, এই জন্য 2 নাম্বার সেন্টেন্সটা সঠিক। একটু প্লিজ বলো আমি তোমাদের সাবজাংটিভ জিনিসটা বুঝাইতে পেরেছি কিনা, কথা বলতে হবে। স্যার বোর্ডের আলোতে একটু কমায়ে দেন, বোর্ডের আলোটা একটু কমায়ে দেবো। ওকে ঠিক আছে। তানিম, এই তানিম, হ্যাঁ বলো ভাইয়া বলো, অবশ্যই বলো। হ্যাঁ একটু একটু উত্তেজিত হয়েও না, হ্যাঁ উত্তেজিত কম হইতে হবে, তাইলে কিন্তু উত্তেজনা যত বেশি পারফরমেন্স তত খারাপ। হ্যাঁ আমি প্যাসিভটাও বুঝাবো, এখন দেখো তুমি যে পর্যন্ত বুঝাইছি এটা তুমি বুঝেছো কিনা, প্যাসিভটাও বুঝাবো, এবং যারা আমার সাথে ফেসবুকে আছো তারাও কিন্তু বলতে হবে যে আমি সাবজাংটিভ ক্লিয়ার করতে পেরেছি কিনা। খুব মজার একটা জিনিস, এবং পরীক্ষায় প্রচুর আসে, ওরা আলো কমাইতে বলতেছে, হ্যাঁ ইয়ের আলোটা, আমাদের কি এর নাম, বোর্ডের আলোটা একটু কমাইতে বলতেছে। আচ্ছা যারা ক্লিয়ার স্যার, জি স্যার পূজা বললো। আচ্ছা তোমরা রাব্বি ক্লিয়ার স্যার, ভেরি গুড। ইব্রাহিম ক্লিয়ার স্যার। দেখো না আমি তোমাদেরকে একটু বলি, প্লিজ ভালো করে শোনো। সাবজাংটিভ এটা খুব কনফিউজিং একটা বিষয়, কিন্তু এই কারণে কনফিউজিং হওয়াতে আমরা সবাই ভুল করি, কিন্তু জিনিসটা খুব সহজ। কি জিনিসটা একটু বলি, তুমি প্রথমে দেখবা যে সাবজাংটিভ ওয়ার্ড আছে কিনা। সাবজাংটিভ ওয়ার্ড ভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, নাউন হইতে পারে। তোমাদের যে শীটগুলা দেওয়া হয়েছে শীটে কিন্তু আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি কোন কোন ভার্বগুলা, কোনগুলা অ্যাডজেক্টিভ, কোনগুলা নাউন। তোমাদের শীটের দেখো খুব সুন্দর করে লিখে দিয়েছি। তারপরে তোমাদেরকে একবার বলি, তুমি যদি কোনো সেন্টেন্সে অ্যাডভাইস, সাজেস্ট, কমান্ড, রিকোয়েস্ট, ইনসিস্ট, আর্জ, তারপরে রিকোয়ার, প্রিফার, এরপরে নেসেসারি, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, রিকোয়ার্ড এইগুলা যদি পাও, এরপরে আর ল বা আইন যেটাকে বলি, এগুলা যদি কোথাও পাও তোমরা দেখবা কি এগুলাকে বলা হয় সাবজাংটিভ ওয়ার্ড। যখনই তুমি এই ওয়ার্ডগুলা পাবা তখনই কিন্তু সাবজাংটিভ হবে না। তুমি এই ওয়ার্ডগুলা পাওয়ার পরে তোমাকে দেখতে হবে দ্যাট কথাটি আছে কিনা। যদি তুমি এই ওয়ার্ডগুলা পাও, এরপরে যদি দ্যাট কথাটি পাও, তাইলেই মনে করবে আমাকে সাবজাংটিভের রুলস কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আর সাবজাংটিভ আমাদেরকে কি বলে, দ্যাটের পরে তোমাকে কি করতে হবে, বাক্যটা যদি অ্যাক্টিভ হয় তাহলে শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, কোনো অক্সিলারি ভার্ব বসানো যাবে না, ভার্বের পাস্ট ফর্ম করা যাবে না, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না, শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। আর যদি প্যাসিভ হয়ে থাকে তাহলে প্রথমে আমাকে একটা অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, এরপরে বিইবি যে টেন্সই হোক না কেন বিইবি, তারপরে ভার্বের কয় নাম্বার ফর্ম, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। এই হলো সাবজাংটিভের রুলস। তুমি যেহেতু প্যাসিভেরটা জানতে চেয়েছো, আমি প্যাসিভেরটা এক্সাম্পলই দিয়ে দিয়েছি, প্রথম সেন্টেন্সেই আছে। তাহলে আসো আমরা প্রথম সেন্টেন্স দেখলে বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা সাবজাংটিভের রুলসটা জেনে ফেললাম। এখন আমরা সাবজাংটিভের দেখি কয়েকটা এক্সাম্পল যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে, আমরা সেই এক্সাম্পলগুলো করব। সবাই একটু আসো, সেই এক্সাম্পলগুলো কি করতেছে একটু দেখি। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এটা খুবই গুরুত্বপূর্ণ যে দ্য অ্যাডমিশন অফিস উইল কনফার্ম ইওর রেজিস্ট্রেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ওই অ্যাডমিশন অফিস তোমার রেজিস্ট্রেশনটাকে কি করবে, কনফার্ম করবে। ভাইরে আগে আমরা দেখব সাবজাংটিভ ওয়ার্ডটা পেয়েছি কিনা। ইয়েস, ইম্পর্টেন্ট এটা একটা সাবজাংটিভ ওয়ার্ড। এখন সাবজাংটিভ ওয়ার্ড পাইলেই হবে না, এরপরে দ্যাট কথাটি আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। ভাই ইম্পর্টেন্টের পরে দ্যাট কথাটি আছে, তার মানে ইয়েস সাবজাংটিভের রুলস এখানে অ্যাপ্লাই
অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি ইম্পর্টেন্ট পেয়েছি, আমি দ্যাট পেয়েছি। তাহলে এবার দেখবো পরের বাক্যটা অ্যাক্টিভে আছে নাকি পরের বাক্যটা প্যাসিভে আছে। আমি একটু দেখি তো। দ্য অ্যাডমিশন অফিস উইল কনফার্ম ইউর রেজিস্ট্রেশন। অ্যাডমিশন অফিস তোমার রেজিস্ট্রেশনটাকে কনফার্ম করবে। এই তোমার রেজিস্ট্রেশন কে কনফার্ম করবে? অ্যাডমিশন অফিস কনফার্ম করবে। যে করবে সে এখানে আছে, তাহলে পরের বাক্যটা অ্যাক্টিভ। তাহলে এই বাক্যটা যেহেতু অ্যাক্টিভ, অ্যাক্টিভ হইলে কি হবে? শুধু সাবজেক্ট হবে প্লাস ভার্বের বেস ফর্ম হবে। সাবজেক্ট কোনটা? দ্য অ্যাডমিশন অফিস, এরপরে ভার্বের বেস ফর্ম। এ নাম্বার নিব না কারণ উইল আছে, বি নাম্বার নিব না কারণ কনফার্মস আছে, ইয়েস সি নাম্বারটা আনসার নিব কনফার্ম। এই ক্লিয়ার হয়েছে কিনা? কথা বলো না কেন, ক্লিয়ার কিনা? ওকে মাই ডিয়ার, কোনো প্রবলেম হইলেই বলবা, কারণ শোনো না, কারণ সাবজেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ। এই সকল বিষয়গুলো, ইংলিশ এত মজার জিনিস, বিশেষ করে গ্রামার, যে 10টা আসবে 10টার মধ্যে তুমি মিনিমাম 8 পাওয়া উচিত তোমার, না পাইলে কিন্তু তোমার ব্যর্থতা। যারা আমাদের ক্লাস করবে, আমাদের মাত্র 10টা ক্লাস ইংলিশে এমসিকিউ পার্টে, আর রিটেনের জন্য 12টা ক্লাস। এই 10টা এমসিকিউ পার্ট দিয়ে তুমি ক্লাসগুলো ভালো করে করো, 10টা এক্সাম যদি গ্রামার আসে পরীক্ষায়, এর মধ্যে মিনিমাম তোমার 8টা পারা উচিত, 10টাই পারা উচিত, কিন্তু 8টার কম পারলে তোমার নিজের কিন্তু দায়িত্ব নেওয়া উচিত, দায়ভার তোমার। ওকে, এখন আসো আমরা 2 নাম্বার সেন্টেন্সটা একটু পড়বো। দেখি তো আমরা 2 নাম্বার সেন্টেন্সটা পারি কিনা, সবাই একটু দেখো। দ্য গভর্নমেন্ট রিকোয়ার্স দ্যাট, সরকার প্রয়োজন বোধ করে যে these forms should be submitted, এই ফর্মগুলোকে সাবমিট করতে হবে বিফোর দ্য এন্ড অফ দ্য ফিসকাল ইয়ার, এই অর্থ বছর শেষ হওয়ার পূর্বেই এই ফর্মগুলোকে সাবমিট করতে হবে। একটু ভালো করে দেখো না, এটা কিন্তু পরীক্ষায় এসেছে, 4-5 বার পরীক্ষায় এসেছে। দ্য গভর্নমেন্ট রিকোয়ার্স দ্যাট, সরকার প্রয়োজন বোধ করে যে দিস ফর্ম শুড বি সাবমিটেড, এই ফর্মগুলোকে সাবমিট করতে হবে বিফোর দ্য এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থ বছর শেষ করার পূর্বেই এই ফর্মটাকে সাবমিট করতে হবে। এখন দেখো, দ্য গভর্নমেন্ট রিকোয়ার্স, ভাই রিকোয়ার্স কথাটি আছে, তার মানে সাবজেক্টিভ ওয়ার্ড আছে, এরপরে কি আছে? দ্যাট আছে। না আমি রিকোয়ার্স পেয়েছি, আমি দ্যাট পেয়েছি, সাবজেক্টিভ ওয়ার্ড পেয়েছি, দ্যাট পেয়েছি, তার মানে এখানে সাবজেক্টিভ রুলস অ্যাপ্লাই করতে হবে। এইবার আমি দেখবো, আমি জেনে গেলাম আমার সাবজেক্টিভ হবে, এবার পরের অংশটা দেখবো অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে। অ্যাক্টিভ হইলে অ্যাক্টিভের স্ট্রাকচার, প্যাসিভ হইলে প্যাসিভের স্ট্রাকচার। দ্য গভর্নমেন্ট রিকোয়ার্স দ্যাট হয়ে গেল সাবজেক্টিভ কনফার্ম। এবার আমি পরের অংশটা অ্যাক্টিভ না প্যাসিভ। দিস ফর্মস শুড বি সাবমিটেড, এই ফর্মগুলাকে সাবমিট করতে হবে। ভাই ফর্মগুলা কে সাবমিট করবে তার কথা তো বলা নেই, ফর্মগুলাকে সাবমিট করতে হবে। কাজটা যে করবে সে যদি না থাকে তাহলে বাক্যটা প্যাসিভ, আর কাজটা যে করবে সে যদি থাকে তাহলে বাক্যটা অ্যাক্টিভ। এখানে এই ফর্মগুলা কে সাবমিট করবে তার কথা কিন্তু বলা নেই, তার মানে পরের অংশটা কি? প্যাসিভ হবে। আর প্যাসিভের স্ট্রাকচার কি? অবজেক্টকে সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে অবজেক্ট কোনটা? দিস ফর্মস, এটা হলো অবজেক্ট, এরপরে কিন্তু শুড হবে না, শুধু বি হবে, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। দিস ফর্মস বি সাবমিটেড, দিস ফর্মস বি সাবমিটেড, কোন জায়গায় আছে দিস ফর্মস বি সাবমিটেড? একটু দেখো না, these forms be submitted before Bangladesh. The government requires that these forms be submitted. এই ফর্মগুলোকে কি করতে হবে? এই ফর্মগুলোকে সাবমিট করতে হবে। ভাই ক্লিয়ার হয়েছে? যে বলছিলাম প্যাসিভটা একটু বুঝাই দেন, তুমি বুঝেছো কিনা? বকা দিলে কষ্ট পাবে না, এটা তো মজা করি আমরা। ওকে, থ্যাংক ইউ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর যারা ফেসবুকে আছো তোমরাও বুঝতে পারতেছো কিনা বলবা। অনেকে আনসার করতেছে, ভেরি গুড। আফরোজা, মানিক, তন্নি, মোহাম্মদ আবরার, থ্যাংক ইউ টা আনসার করবা। ওকে, তাহলে আমাদের সাবজেক্টিভের অ্যাক্টিভ প্যাসিভ আমরা দুইটাই জেনে গিয়েছি। এবার আসো আমরা আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। ওকে, আরো কিছু কোশ্চেনে চলে যাই তাহলে। হ্যাঁ, আমরা 3 নাম্বার কোশ্চেনটা দেখবো। 3 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সবাই একটু দেখো। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, ওই ডক্টর সাজেস্ট করেছিল যে দ্য পেশেন্ট শুড লুজ ওয়েট, ওই পেশেন্টের ওজন কমানো উচিত। তাহলে ডক্টর সাজেস্ট করেছিল যে ওই রুগীর ওজন কমানো উচিত। আগে দেখবো ভাই সাজেস্ট কথাটি আছে, ভাই সাজেস্ট থাকলেই কিন্তু সাবজেক্টিভ না, এরপরে দ্যাট আছে কিনা তা দেখতে হবে। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, ইয়েস আমি এবার কনফার্ম হয়ে গেলাম, সাবজেক্টিভ হবে। এবার দেখবো আমি পরের অংশটুকু অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ভাই বলতেছে পেশেন্টকে ওয়েট কমাইতে হবে, কাকে ওয়েট কমাইতে হবে? পেশেন্টকে ওয়েট কমাইতে হবে। তাহলে যে কমাবে সে কিন্তু এখানে আছে, তার মানে বাক্যটা অ্যাক্টিভ। আর বাক্যটা অ্যাক্টিভ হইলে কি হয়? শুধুমাত্র সাবজেক্ট হবে প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তাহলে সাবজেক্ট কোনটা? দ্য পেশেন্ট, এরপরে ভার্ব, ভার্ব কোনটা? দ্য পেশেন্ট লুজ,
LOSE, এই যে আনসার বি ফর বাংলাদেশ। দ্য পেশেন্ট লুজ ওয়েট, লুজ ওয়েট। তোমরা আবার এটা জানো কিনা ভাই, LOSS লস, এটা নাউন, এর বাংলা মিনিংটা হলো ক্ষতি। হ্যাঁ, এরপরে LOSE লুজ, এটা ভার্ব, এর বাংলা মিনিংটা হলো হারানো বা কমানো। হ্যাঁ, আরেকটা হলো LOSE লুজ, LOSE লুজ। আমরা বলি না আমার জামাটা একটু লুজ হয়েছে, সেইটা কিন্তু ভাই হালকা ঢিলা ঢালা, সেটা হলো অ্যাডজেক্টিভ। ঢিলা ঢালা, ঢিলা ঢালা, বলি না আমার জামাটা অনেক ঢিলা হয়েছে, লুজ হয়েছে, সেটা হলো এই লুজ। এই তিনটা কিন্তু জেনে নিবা। আচ্ছা, আমরা সাবজাংটিভ ইসলাম, আমরা সাবজাংটিভ প্রসঙ্গে চলে আসি। এবার 4 নাম্বার আসো। উই প্রপোজড দ্যাট, আমি প্রস্তাব করেছিলাম যে লিটু ড্যাশা বিসিএস ক্যাডার, লিটু একজন বিসিএস ক্যাডার হবে। আমরা প্রস্তাব করেছিলাম লিটু একজন বিসিএস ক্যাডার হবে। দ্রুত আনসার চাই। 4 নাম্বার কোন অপশনটা উত্তর? সবাই কমেন্টস করতে হবে, সবাই কমেন্টস করতে হবে। 4-এর উত্তর কোন অপশনটা? এই যারা ফেসবুকে আছো তারাও কমেন্টস করবে। আচ্ছা, তার কাজ নির্দিষ্ট কিছু টপিক পড়ানো, সে কখনো সিলেবাস শেষ করেনি। কে এটা? রাহুল সরকার। আচ্ছা, বাটপারি করে কতদিন বাটপারি করে পরিণত রাহুল সরকার, কিছু ক্ষোভ আমি জানি না। আমাদেরকে অনেকেই বিভিন্ন, আমাদের যারা কম্পিটিটর আছে তাদের ব্রাঞ্চ ম্যানেজাররা আমাদের ফেসবুক পেজে কমেন্টস করে, তুমি তাদের একজন কিনা জানি না, কিন্তু সত্যি যদি তুমি মনে কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আমাদেরকে অবশ্যই জানাবে। হ্যাঁ, আর যদি তাদের ব্রাঞ্চ ম্যানেজার, মজার একটা ব্যাপার বলি, আগের দিন সেমিনার নিচ্ছি, সেমিনারে শুধুমাত্র নেগেটিভ কমেন্টস। কি রে, পরে জানতে পারলাম আরেকটা প্রতিষ্ঠানের এক ব্রাঞ্চের ম্যানেজার ফেক আইডি খুলে এই কাজটা করছে। হ্যাঁ, সো মজার এগুলা ব্যাপার। হ্যাঁ, সেই জন্য তোমাদেরকে একটু বলবে, কোনো সমস্যা নেই। আমাদের যে যে টপিকগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা শেষ করতে বাধ্য। তোমরা কেন বুঝো না? তোমরা যদি জব না পাও তাহলে কিন্তু আমার প্রতিষ্ঠানের সুনামটা টিকে থাকবে না। এখানে আমাদের হিউজ ইনভেস্টমেন্ট, 2 কোটি টাকার উপরে আমাদের বিনিয়োগ করা আছে। সো 2 কোটি কম টাকা না তো। সো আমাদের টার্গেট যদি তোমাদেরকে শুধুমাত্র অল্প কিছুদিন পড়িয়ে টাকা পয়সা নেওয়া, কোনোদিন আমরা সাইন করতে পারবো না, সেটা আমরা বিশ্বাস করি। পাগলেও নিজের ভালো মন্দ বোঝে। আচ্ছা, মাশাআল্লাহ স্যার, উত্তর BEB। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আনসার হবে সি ফর চিটাগং। যারা বলেছো তারা খুব সুন্দর। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। হ্যাঁ, যদি একটু বলি, সবাই দেখো না, উই প্রপোজড দ্যাট, আমি প্রস্তাব করেছিলাম যে লিটু একজন কি হবে? লিটু একজন বিসিএস ক্যাডার হবে। তাহলে এখানে প্রপোজড কথাটি আছে। প্রপোজড এটা কি? আমার লিঙ্ক সাবজাংটিভ ওয়ার্ড। প্রপোজ হলো আমার সাবজাংটিভ ওয়ার্ড। এটা যেহেতু সাবজাংটিভ ওয়ার্ড, আমি খুঁজবে এরপরে দ্যাট কথাটি আছে কিনা। ইয়েস, এরপরে দ্যাট কথাটি আছে, তাহলে আমি বুঝে ফেললাম এটা সাবজাংটিভ হবে। এবার পরের অংশ দেখবে অ্যাক্টিভ না প্যাসিভ। কে বিসিএস ক্যাডার হবে? লিটু। যে হবে সে এখানে আছে, তার মানে বাক্যটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ হইলে কি হবে? প্রথমে সাবজেক্ট লিটু, তারপরে শুধু ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। এখন উড বি, উড হইতে পারে না। ওয়াজ, ওয়াজ হইতে পারে না, ভার্বের বেস ফর্ম হইতে হবে। বিকেম, এটা পাস্ট ফর্ম। বিকাম হইলে চিন্তা করতাম, এটাও হবে না। এই জন্য আনসার হবে বি ফর বাংলাদেশ। 4-এর বি হবে। ওকে, আচ্ছা, সো 4 হয়ে গেল। এবার আসো আমরা পরের কোশ্চেনটা। ও, এই ছিল আমাদের সাবজাংটিভ। দেখো প্রিভিয়াস ইয়ারে 4টা কোশ্চেন এসেছে, আমরা 4টা কোশ্চেনই দিয়ে দিয়েছি। আরো দেখবা তোমাদের শীটের মধ্যে আমি আরো 6টা কোশ্চেন দিয়েছি ব্যাখ্যা সহ, এবং এই রুলসটা খুব সুন্দর করে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি, এবং ওটা কিন্তু আমার নিজের এক্সপ্লানেশন। তোমরা শীটের মধ্যে যে ব্যাখ্যাগুলো পাও ওগুলোর বেশিরভাগই আমি নিজে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, আমি আশা করি তোমাদের সাবজাংটিভ টপিকটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এই ক্লিয়ার হয়েছে? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা আরেকটি ইম্পর্টেন্ট টপিক শিখব। আমরা যদি বলি বিআইবিএম এ তোমরা যদি লাস্ট 5টা বা 6টা কোশ্চেন দেখো, বিআইবিএম এই রিডান্ডেন্সি টপিকটা থেকে প্রচুর কোশ্চেন দিয়েছে। এই রিডান্ডেন্সি টপিকটা থেকে প্রচুর কোশ্চেন দিয়েছে। এই জন্য আমরা এই রিডান্ডেন্সি টপিকটা একটু ভালো করে শেখার চেষ্টা করব। খুব ইজি একটা জিনিস। আজকে দেখছো সাবজাংটিভ আমাদের 15 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ একটা ভালো গ্রামার শিখে ফেলেছি। এটা ফুল গ্রামার টপিকটা আমরা শেষ করতে পেরেছি। এবার আসলে রিডান্ডেন্সিটা আমরা একটু শেখার চেষ্টা করব। সো এটা শেখানোর আগে আবার আমি তোমাদের 2টা এক্সাম্পল দিতে চাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো আসো আমি একটা পেজ নিই। আচ্ছা, রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি। ওকে, রিডান্ডেন্সি আমি তোমাদের তো 2টা এক্সাম্পল দিই। আমি যদি প্রথমটা লিখি, উই শুড কাম আপ উইথ a new innovation, a new innovation, a new innovation। কোথায় শব্দ হচ্ছে না? একটু বলবা, না হলে বুঝবো না। একটু বলবা। তানিন, মাঝে মাঝে কিছু শব্দ হচ্ছে ভাই, একটু দেখো তো। হ্যাঁ, we should come up with a new innovation to solve the problem rapidly, to solve
the problem rapidly, to solve the problem rapidly। ভাই আমি কি লিখেছি দেখো না, উই শুড কাম আপ উইথ, আমাদেরকে নিয়ে আসতে হবে, আর নিউ ইনোভেশন, একটা নতুনত্ব নিয়ে আসতে হবে, টু সলভ দ্য প্রবলেম র্যাপিডলি, এই প্রবলেমটা দ্রুত সমাধান করার জন্য আমাদেরকে একটা নতুনত্ব নিয়ে আসতে হবে। আচ্ছা এবার কি সাউন্ড ক্লিয়ার হয়েছে একটু বলো না, এবার সাউন্ডটা ক্লিয়ার? আচ্ছা আমরা এখন রিডান্ডেন্সি শিখছি, যারা ফেসবুকে যুক্ত হয়েছে শোনো, আমরা রিডান্ডেন্সি শিখছি। আচ্ছা রিডান্ডেন্সিটা শেখার জন্য আমি তোমাদের সামনে একটা এক্সাম্পল উপস্থাপন করেছি, সেই এক্সাম্পলটা হলো উই শুড কাম আপ উইথ, আমাদেরকে আনতে হবে আর নিউ ইনোভেশন, একটা নতুনত্ব আনতে হবে, টু সলভ দ্য প্রবলেম র্যাপিডলি, যদি আমি এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করতে চাই আমাদেরকে একটা নতুনত্ব আনতে হবে। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে এই জায়গায় আমি কোথায় ভুল করেছি? ভেরি গুড ভাই, একটু যদি বাংলাটা দেখো, নিউ, নিউ এর বাংলাটা কি ভাই? নতুন। আর ইনোভেশন এর বাংলাটা কি? নতুনত্ব, নতুনত্ব। আচ্ছা আমরা বাংলা কি কখন এভাবে বলি যে আমাদেরকে একটা নতুনত্ব নিয়ে আসতে হবে টু সলভ দ্য প্রবলেম র্যাপিডলি, এই সমস্যাটা দ্রুত সমাধান করার জন্য আমাদেরকে একটা নতুনত্ব নিয়ে আসতে হবে, এটা বলবো? নাকি আমাদেরকে একটা নতুনত্ব নিয়ে আসতে হবে, কোনটা ভাই? আমাদেরকে একটা নতুনত্ব নিয়ে আসতে হবে। তার মানে এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি সঠিক আমরা এইভাবে বলতে পারি, উই শুড কাম আপ উইথ অ্যান ইনোভেশন টু সলভ দ্য প্রবলেম র্যাপিডলি, অথবা আমরা এভাবে বলতে পারি, উই শুড কাম আপ উইথ আ নিউ মেথড, আ নিউ অ্যাপ্রোচ টু সলভ দ্য প্রবলেম র্যাপিডলি। তার মানে যে কথাটা বলতে চাই, রিডান্ডেন্সি এর অর্থ হলো শব্দের বাহুল্যতা। রিডান্ডেন্সি কি বলে জানো? যে সকল ওয়ার্ডগুলো একই অর্থ প্রদান করে সেই সকল ওয়ার্ডগুলোকে কখনোই এক সেন্টেন্সে দুইটা ওয়ার্ড লেখা যাবে না। আমি আবারও বলি, যে সকল ওয়ার্ডগুলো একই অর্থ প্রদান করে একই সেন্টেন্সে ওই সকল ওয়ার্ডগুলা একত্রে লেখা যাবে না। আমাদেরকে যে কোনো একটা লিখতে হবে, হয় আমাদেরকে নিউ লিখতে হবে অথবা আমাদেরকে ইনোভেশন লিখতে হবে, দুইটার একটা লেখা যাবে, দুইটা একসাথে লেখা যাবে না, আমাদেরকে যে কোনো একটা লিখতে হবে। হয় আমাদেরকে বলতে হবে উই শুড কাম আপ উইথ an innovation to solve the problem rapidly, অথবা আমাদেরকে বলতে হবে we should come up with a new approach to solve the problem rapidly। এই হলো মূল বিষয়। যেমন দেখো তোমরা প্রায় না একটা কথা ভুল করো, যখনই তোমরা কোনো কিছু বোঝো না, বিশেষ করে মেয়েরা তো খুব জোরালো ভাবে রিকোয়েস্ট করে, কি বলে শোনো না, মেয়েরা বলে ও স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার প্লিজ রিপিট ইট এগেইন। তোমরা কোন একটা টপিক না বুঝলেই তোমরা কি বলো? স্যার প্লিজ রিপিট ইট এগেইন, স্যার দয়া করে এটা আবার বলুন। কিন্তু আমার কোশ্চেন, রিপিট, তোমরা কি বলতে পারবা রিপিটের বাংলা মিনিংটা কি? রিপিটের বাংলা মিনিংটা হলো পুনরায় বলা। আর এগেইনের বাংলা মিনিংটা কি? এগেইনের বাংলা মিনিংটা হলো পুনরায় বা আবার। আচ্ছা আমরা কি কোনোদিন বাংলা এভাবে বলি, স্যার দয়া করে পুনরায় বলেন পুনরায়? আমরা কিন্তু কোনোদিন কথা বলি না যে স্যার দয়া করে পুনরায় বলেন পুনরায়, এটা বলি না। আমরা বলি স্যার দয়া করে পুনরায় বলেন, আবার নতুন করে পুনরায় বলার দরকার নেই। তার মানে তোমাকে এই যে রিপিট আর এগেইন এই দুইটা কিন্তু একই অর্থ প্রদান করে, এই জন্য এই দুইটাকে একসাথে লেখা যাবে না, এটা তোমাকে মনে রাখতে হবে। তোমাকে এভাবে বলতে হবে, দুইটার যে কোনো একটা, হয় বলতে হবে স্যার প্লিজ রিপিট ইট, স্যার প্লিজ রিপিট ইট, অথবা স্যার প্লিজ মেনশন ইট এগেইন, স্যার প্লিজ মেনশন ইট এগেইন, বা ডেসক্রাইব ইট এগেইন। রিপিট আর এগেইন একসাথে ইউজ করা যাবে না, এটাকেই বলা হয় সাবজাংটিভ। হয় আমাকে রিপিট ইউজ করতে হবে, না হয় আমাকে এগেইন ইউজ করতে হবে। এই সবাইকে ক্লিয়ার করতে পেরেছি কিনা? ওকে, প্লিজ যে সকল ওয়ার্ডগুলো একই অর্থ প্রদান করে সেই সকল ওয়ার্ডগুলোকে আমরা একত্রে লিখতে পারবো না। আজকে ফেসবুকে লাইভ হইলে আমি সুন্দর করে লিখে দিতাম কোন কোন ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের শীটে দিয়ে দিয়েছি। তোমরা কি তোমাদের শীট তোমাদের সামনে আছে? তোমরা কি শীটে কোথাও পেয়েছো যে কোন কোন ওয়ার্ডগুলো একসাথে লেখা যাবে না? আমি লিখে দিয়েছি, পেয়েছো তোমরা? ওকে, সো আমি শীটে অনেক ওয়ার্ড আছে, আমাকে সবকিছু পড়ার দরকার নেই। আমি শীটে যেগুলা লিখে দিয়েছি শুধুমাত্র ওই ওয়ার্ডগুলাই তোমরা পড়বা, ওই দুইটা ওয়ার্ড কখনোই একত্রে হবে না। তারপরেও আমি কিছু ইম্পর্টেন্ট তোমাদেরকে একবার বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে মনে রাখবা কোন কোনগুলো একসাথে ইউজ করা যাবে না। যেমন আমি যদি বলি তোমাদেরকে, সেটা হলো একটু কয়েকটা উল্লেখ করে দিচ্ছি। যেমন আমি একটু আগে বললাম রিপিট,
রিপিট থাকলে এগেইন, এই দুইটা একসাথে লেখা যাবে না। এরপরে আরো একটা যেটা লিখে দিয়েছি নিউ ইনোভেশন, এই দুইটা একসাথে লেখা যাবে না। এরপরে যদি বলি PROCEED প্রসিড, এই প্রসিড থাকলে তুমি কখনোই ফরওয়ার্ড লিখতে পারবে না। এই প্রসিড বা অ্যাডভান্স এই দুইটা থাকলে কি লেখা যাবে না, ফরওয়ার্ড লেখা যাবে না। সবচাইতে পরীক্ষায় যেটা বেশি আসে আমি যদি সেটা বলি রিজন, এই রিজন আর বিকজ এই দুইটা একত্রে লেখা যাবে না ভাই, এগুলো একটু বেশি বেশি আসে। যেমন রিপিট থাকলে এগেইন হবে না, প্রসিড বা অ্যাডভান্স এটা থাকলে ফরওয়ার্ড হবে না, রিজন সবচাইতে বেশি এসেছে। তুমি যদি কোনো সেন্টেন্সে রিজন পাও ওই সেন্টেন্সে পুনরায় বিকজ এই কথাটি লিখতে পারবে না। এরপরে যদি আমি বলি 4 নাম্বার জয়েন, JOIN, জয়েন থাকলে তুমি টুগেদার কথাটি বলতে পারবে না। জয়েন থাকলে তুমি টুগেদার, জয়েন আর টুগেদার একই জিনিস, জয়েন থাকলে তুমি টুগেদার কথাটি বলতে পারবে না। আরেকটা আছে কোঅপারেট, COOPERATE, কোঅপারেট এটা থাকলে তুমি কি করতে পারবে না, টুগেদার কথাটি লিখতে পারবে না। সো এগুলো একটু বেশি বেশি আসে, বিশেষ করে রিজন থাকলে বিকজ হবে না, প্রসিড থাকলে ফরওয়ার্ড হবে না, কোঅপারেট থাকলে টুগেদার হবে না। এইগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং তোমরা নিজেরাও কিন্তু মাথায় রাখবে। অনেকগুলো দেখবা যে কমন পড়বে না, কিন্তু তুমি বাক্য পড়লে বুঝতে পারবা যে দুইটা মিনিংই সেম বুঝাচ্ছে। এই দুইটা মিনিং যখন সেম বুঝাবে দুইটা ওয়ার্ড, ওই দুইটা ওয়ার্ড কখনই একই সেন্টেন্সে লিখবো না। ওকে, সো আমি চেষ্টা করেছি রিডান্ডেন্সিটা তোমাদের সামনে একটু ক্লিয়ার করতে। আমি কি রিডান্ডেন্সিটা তোমাদেরকে বুঝাইতে পেরেছি? প্লিজ বলবে, নাহলে আমি আরো কথা বলবো। ইয়েস স্যার। ওকে, স্যার একটা কথা বলতে পারবো? অবশ্যই বলো ভাই, তাড়াতাড়ি বলো। স্যার যেমন চট্টগ্রাম ভাষায় আছে বেগনে ফজরত, যেটাই বেগনে ওইটাই ফজরত, তাহলে স্যার রিডান্ডেন্সি হয়ে গেল। হ্যাঁ, তাহলে ওইটা একসাথে বলা যাবে না, যে কোনো একটা বলতে হবে। ওকে, এটাই হলো রিডান্ডেন্সি। আচ্ছা, আমরা চট্টগ্রামের ভাষা বুঝি না, আমরা হয়তো অতটা বুঝতে পারবো না। সো আসো, এই রিডান্ডেন্সি থেকে, এই রিডান্ডেন্সি কিন্তু দুই ধরনের কোশ্চেন আসে। আমরা এখন যেটা শিখলাম এটা হলো টাইপ 1, এই টাইপের কোশ্চেনগুলো আগে আমরা সলভ করি, তারপর আমি দ্বিতীয় টাইপের কোশ্চেনটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এখন আসো আমরা 7 নাম্বার কোশ্চেনটা পড়বো। এই 7 না, হ্যাঁ 5 নাম্বার কোশ্চেন রিডান্ডেন্সি থেকে কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। সবাই একটু দেখো। ইফ দ্য ইয়ার ইজ সাফিসিয়েন্টলি আনস্টেবল ইনাফ, যদি ইফ দ্য ইয়ার যদি সাফিসিয়েন্টলি আনস্টেবল ইনাফ থাকে, দ্য আপওয়ার্ড কারেন্ট মানে স্রোতের উপরের অংশটা উইল ড্র ইন ওয়ার্ম, উষ্ণ হয়ে যাবে। ময়েস্ট ইয়ার কজেস ওয়াটার ভেপুর টু কনডেন্স ইনটু রেইন ড্রপস। বলো তো তোমরা কোনো জায়গায় ভুল পেয়েছো কিনা, কোন একটা জায়গায় ভুল পেয়েছো কিনা? ওকে, একটু বি নাম্বার অপশন, ইয়েস বি নাম্বার অপশন। আমি যদিও বলি নাই, তারপরে তোমাদেরকে বলি, তুমি যদি কোন সেন্টেন্সে তুমি যদি সাফিসিয়েন্ট কথাটি পাও, তুমি যদি কোন সেন্টেন্সে সাফিসিয়েন্ট কথাটি পাও, ওই সেন্টেন্সে কখনোই তুমি ইনাফ কথাটি লিখতে পারবে না। কারণ সাফিসিয়েন্ট মানেই যথেষ্ট, আবার ইনাফ মানেও যথেষ্ট। যথেষ্ট এটা বলার কোনো প্রয়োজন নাই, আমাকে যে কোনো একটা বলতে হবে। সাফিসিয়েন্ট এই ওয়ার্ডটা থাকলে আমরা ইনাফ কথাটি বলতে পারবো না, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য বি নাম্বার অপশনটা ভুল, এখানে ইনাফ কথাটা একদম বাদ দিতে হবে। আমাকে কি বলতে হবে? ইফ দ্য ইয়ার ইজ সাফিসিয়েন্টলি আনস্টেবল, বাতাস যদি যথেষ্ট পরিমাণ অস্থির হয় বা আনস্টেবল থাকে, তখনই আপওয়ার্ড অংশটুকু কি হয়? উষ্ণ হয়। ওকে, এবার আসো 6 নাম্বার কোশ্চেনটা। এটা বেশ মজার একটা কোশ্চেন, খুব রিসেন্ট একটা কোশ্চেন 6 নাম্বারটা। একটু দেখো 6 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে। হি হ্যাজ দ্য এন্টায়ার মনোপলি অফ দ্য ট্রেড, বলতেছে এই ব্যবসায় সে একেবারে একছত্র অধিকারী। তার এখন একটা বিষয় আছে, মনোপলি মানেই তো একছত্র অধিকারী, আবার কি এন্টায়ার কথাটি বলা আছে দরকার আছে? নো, এন্টায়ার বলার দরকার নেই, কারণ মনোপলির মধ্যেই এন্টায়ার কথাটি চলে এসেছে, সেই জন্য এই সেন্টেন্সটা ভুল হবে। এবারে আসো বি নাম্বার। হি হ্যাজ আ মনোপলি অফ দ্য ট্রেড, এই ব্যবসায় তার কি আছে? তার মনোপলি আছে। ইয়েস, এইটা ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটাই তো করি ভাইয়া। না আমি তো, আপনি মানে প্রচন্ড রকম আমি আপনাকে মানে বুস্টিং করার চেষ্টা করি, এবং যে আসে তাকে এত বেশি কর্ডিয়ালি।
সে হেরে যাবে, আপনি আমাকে নিয়ে যাবেন না কেন? আপনি আমারে নিয়ে যাবেন, দেখবেন যে লোহাগড়ার মানুষ কত কি পরিমাণ চেনে আমাকে, বা আপনাকে তো সবাই চিনতেছে, কিন্তু আমাকে কি পরিমাণ ভালোবাসে এবং আপনাকে কিভাবে আমি, আপনি নির্বাচনে হারলে তো হইব না, নির্বাচনে আমাকে পাঠাই দেবেন, তারপর দেখেন কি হয়। আচ্ছা এখন বলেন কি হয়েছে। আমি আচ্ছা 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 ঠিক আছে, ওকে। না আমি তো আমার আপনার কল দেওয়া লাগবে এটা করি না, কিন্তু আমি আমার এদিক থেকে যথেষ্ট করার চেষ্টা করি। আমার কেউ চেনে? আমার ওখানে, আমার ওটা কি আমার জন্মভিটা? আমার সিনায় লাভ কি? আমার গুডউইল ইনহ্যান্স করে লাভ কি? আমি ঢাকাতেই আছি ভাইয়া, পরিবার তো ঢাকাতে থাকে। হুম। ওই শুনলাম যে চেষ্টা চালাচ্ছেন, আল্লাহ যদি কবুল করে তাহলে তো খুব ভালো হবে। এই যে মাসুদ ভাইয়ের সাথে কথা হয়েছিল, এর মধ্যে মাসুদ ভাই বলতেছিল আল্লাহ ভরসা। ওকে ভাইয়া ঠিক আছে, আসসালামু আলাইকুম। এক্সট্রিমলি সরি ভাই, বস কল দিয়েছিল। হ্যাঁ, বসদের তো কলে যে কোনো সময় রিসিভ করতে হয়। আচ্ছা ঠিক আছে, আপনারা তো বলে জানেন ইনশাল্লাহ একটা ব্রাঞ্চের দায়িত্ব পালন করতে হয়, এটা ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে, সেই জন্য অনেক কিছুই মেনটেন করে চলতে হয়। আপনারা যখন ব্রাঞ্চ ম্যানেজার হবেন আপনারাও বুঝবেন। হ্যাঁ, ওপরের কল নিচের কল সবকিছু ইনশাল্লাহ, এবং মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে শুধু ব্যাংকার না, ব্যাংকার তো হবেনি, সেই সাথে সাথে ব্যাংকারের মানে হওয়ার পরে সকল সফলতা যেন আল্লাহ আপনাদেরকে দেয়। খুব দ্রুত ব্রাঞ্চ ম্যানেজার হয়ে যাবেন, কারণ ম্যানেজারি করলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু। আমার 6.5 বছর ধরে আমার ক্যারিয়ার ব্যাংকে, আমি যে প্রতিষ্ঠানে আছি ব্যাংকের ক্যারিয়ার 8 বছর হলো। এর আগে প্রাইভেট ব্যাংকে জব করেছি, কিন্তু এই 6.5 বছরে 1.5 বছর ধরে আমি ম্যানেজারি করতেছি। লাস্ট 5 ইয়ার্স জানা শিখছি, 1.5 বছরে তার 5 গুণ শিখছি। আচ্ছা আল্লাহ কবুল করুক, আল্লাহ যেন আপনাদেরকেও আপনাদের বা আপনার বাবা মায়ের জন্য স্বপ্ন পূরণ করার তৌফিক দেয়, আল্লাহ যেন আপনাদেরকে সে বুঝ দেয়। আচ্ছা আমরা চলে আসি তাহলে, আমরা যেখানে ছিলাম আমরা রিডান্ডেন্সিটা পড়তেছিলাম। ওকে, রিডান্ডেন্সি কি বলতেছে সেটা যদি একটু দেখি। সবাই দেখো, এ নাম্বার অপশনটা আমরা বাদ দিব। কেন এ নাম্বার অপশনটা বাদ দিব? কারণটা হলো হি হ্যাজ দ্য এন্টায়ার মনোপলি। এন্টায়ার মানেই কিন্তু মনোপলি মানে কি পুরা, আবার এন্টায়ার বলার তো দরকার নেই, এই জন্য এখানে দুইটা ওয়ার্ড সেম হওয়াতে এটা বাদ হয়ে যাবে। এই জন্য আমরা আনসার কোনটা নিব? বি নাম্বারটা নিব। হি হ্যাজ আ মনোপলি অফ দ্য ট্রেড। ওই ট্রেড তার একচেটিয়া অধিকার আছে, একচেটিয়া আধিপত্য আছে। তাহলে মনোপলিটাই শুধু ঠিক আছে, এন্টায়ার কথাটি বলার দরকার নাই। এখন সি নাম্বারটা কি ভাই? মনোপলি মানেই তো সব, এখানে আবার টোটাল বলার দরকার নেই। মনোপলি মানেই তো পুরোপুরি, এখানে ওয়াইড বলার দরকার নেই। এই জন্য আনসার হবে বি ফর বাংলাদেশ। ভাই আপনারা কি বুঝতেছেন যে রিডান্ডেন্সি জিনিসটা কি? ক্লিয়ার হচ্ছে তো? ওকে মাই ডিয়ার, এখন তাহলে চলে আসি আমরা পরের কোশ্চেনে চলে আসবো। দেখি রিডান্ডেন্সি থেকে আর কি কি কোশ্চেন এসেছে। আচ্ছা 7 নাম্বার কোশ্চেন কি বলতেছে দেখো সবাই। আ ফ্ল্যাশিং ইয়েলো ট্রাফিক সিগন্যাল, যদি একটা হলুদ কালারের ট্রাফিক সিগন্যাল থাকে, যদিও আমরা বাঙালিরা কিন্তু হলুদ কালারের ট্রাফিক সিগন্যাল নিয়ে আমরা অতটা বদার না, আমরা দেখিই নাই অনেকে। ট্রাফিক সিগন্যাল আমরা মানেই, ট্রাফিক সিগন্যাল মানেই আমরা কি মনে করি? আমরা মনে করি হয় সেটা গ্রিন হবে, না হয় সেটা রেড হবে। কিন্তু গ্রিন এবং রেড বাদেও কিন্তু আরেকটা সিগন্যাল আছে, যেটা হলো হলুদ কালারের সিগন্যাল। সেই হলুদ কালারের সিগন্যালটা কি আমরা একটু শুনি। আ ফ্ল্যাশিং ইয়েলো ট্রাফিক সিগন্যাল, যদি হলুদ কালারের ট্রাফিক সিগন্যাল থাকে মিনস এটার অর্থ হলো ওয়ান মাস্ট স্লো ডাউন, একজনকে নিশ্চিত কি করতে হবে? স্লো ডাউন মানে কি গতি কমাইতে হবে। এন্ড প্রসিড ফরওয়ার্ড, এবং কি করতে হবে? অগ্রসর হইতে হবে। উইথ কশন, সতর্কতার সহিত অগ্রসর হইতে হবে। তাহলে হলুদ কালারের লাইট জ্বললে আমাদের গতি কমাইতে হবে, আমাদেরকে সতর্কতার সহিত আগাইতে হবে। ওয়াচিং ফর পিডেস্ট্রিয়ান, আমাদেরকে দেখতে হবে কোনো পথচারী আছে কিনা, ভিকেলস কোনো যানবাহন আছে কিনা, অর আদার হেজার্ড অথবা অন্য কোনো বিপদ আছে কিনা। ওকে, সে একটু দেখতে হবে কোনটা অপশন, কোন অপশনটা ভুল, দ্রুত আনসার করতে হবে। এই মুখে বললে হবে না, অন্যরা শুনে ফেলবে। 7-এর আনসার হবে বি ফর বাংলাদেশ। ইয়েস, তোমরা ঠিক বলেছো, কারণ প্রসিড মানেই তো আগে বাড়ানো, আবার ফরওয়ার্ড বলার দরকার নেই। আমাকে প্রসিড অথবা ফরওয়ার্ড যে কোনো একটা বলতে হবে, হয় প্রসিড না হয় ফরওয়ার্ড। ওকে,
সো এখানে বি নাম্বার অপশনটা ভুল, এই দুইটার যে কোনো একটা বলতে হবে। এখন আসো 8 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখব। সবাই দেখো, the reason I came late to office today, যে কারণে আজকে আমি অফিসে দেরি করে এসেছিলাম, is because, সেই কারণটা হলো my car broke down, আমার গাড়ি ভেঙে গিয়েছিল। তাহলে যে কারণে আমি অফিসে দেরি করে এসেছিলাম সেই কারণটা হলো আমার গাড়ি ভেঙে গিয়েছিল। এই সেন্টেন্সে কোথায় ভুল করেছি? এই সেন্টেন্সে ভুলটা হলো রিজনও আছে, আবার কি আছে, বিকজও আছে। আমরা কি জানি, রিজন এবং বিকজ দুইটার মিনিং হলো কারণ। দুইটা কারণ একই সেন্টেন্সে বলার দরকার নেই, এই জন্য হয় আমাকে রিজন বলতে হবে, না হয় বিকজ বলতে হবে। যেহেতু রিজনের নিচে কোনো দাগ নেই, এই জন্য আমরা কি করব, বিকজটাকে তুলে দিব। সো বিকজ দেখো না, সবগুলো অপশনে বিকজ আছে, শুধু একটা অপশনে বিকজ নেই, এই জন্য আনসার হবে ই ফর ইউরোপ। ওকে, আচ্ছা হ্যাঁ, তোমরা সবাই ঠিক বলেছো, ই ফর ইউরোপ। আচ্ছা, আমি বলেছিলাম তোমাদেরকে যে রিডান্ডেন্সি সাধারণত দুই ধরনের বা দুই টাইপের কোশ্চেনটা হয়। একটা হলো এই যে একই ওয়ার্ড আমরা একই সেন্টেন্সে, যে সকল ওয়ার্ডগুলো একই মিনিং প্রোভাইড করে সেই সকল ওয়ার্ডগুলো আমরা একই সেন্টেন্সে একের অধিক লিখবো না, আমরা যে কোনো একটা ওয়ার্ড লিখবো। এটা হলো রিডান্ডেন্সি টাইপ 1। এখন রিডান্ডেন্সি কিন্তু আরো এক ধরনের রিডান্ডেন্সি আছে, সেটা যদি আমি তোমাদেরকে একটু বলি। আর এক ধরনের যে রিডান্ডেন্সিটা, সেটা যদি একটু তোমাদেরকে বলি, সেই রিডান্ডেন্সিটা হলো রিডান্ডেন্সি। এটা হলো আমার টাইপ 2, রিডান্ডেন্সি টাইপ 2। ওটা ছিল টাইপ 1, এটা হলো টাইপ 2। সেই টাইপ 2টা যদি একটু তোমাদেরকে বলি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হলো আই উইল, ধরো আমি একটা সেন্টেন্স লিখতেছি, আই উইল ডিসকাস, DISCUSS, আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য মেটার, আমি এই বিষয় নিয়ে আমি ডিসকাস করব। আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য মেটার। ভাই তোমরা কি বলতে পারবে আমার এই সেন্টেন্সে কোনো ভুল আছে কিনা? আমার এই সেন্টেন্সে কোনো ভুল আছে কিনা? হ্যাঁ, তারান্নুম, ডিসকাসের পরে অ্যাবাউট হবে না। ইয়েস, ভেরি গুড, ডিসকাসের পরে অ্যাবাউট হবে না। শোনো না, এটাও কিন্তু একটা রিডান্ডেন্সির ভুল। কেন? যে ওয়ার্ডটা আমার প্রয়োজন নাই সেই ওয়ার্ডটা আমি বসাই দিচ্ছি, তাহলে এটাও কিন্তু শব্দের বাহুল্যতা। রিডান্ডেন্সি মানে হলো শব্দের বাহুল্যতা। তার মানে ভাই মনে রাখবা, আই উইল ডিসকাস, ডিসকাস এমন একটা ভার্ব, এই ডিসকাস ভার্বের পরে আমরা অ্যাবাউট লিখতে পারবো না, মানে কোনো প্রিপোজিশন বসাইতে পারবো না, এই জন্য ডিসকাসের পরে অ্যাবাউট হবে না। আমাকে সিম্পলি বলতে হবে আই উইল ডিসকাস দ্য ম্যাটার, আই উইল ডিসকাস দ্য ম্যাটার। তুমি যদি অ্যাবাউট লেখো তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এমন কিছু ভার্ব আছে যে ভার্বের পরে প্রিপোজিশন বসানো যাবে না। এই নাউনের পরে প্রিপোজিশন হইতে পারে কিন্তু ভার্বের পরে হবে না। ডিসকাশন যদি থাকে তাইলে কিন্তু অ্যাবাউট হবে, কিন্তু ডিসকাস এটা থাকলে অ্যাবাউট হবে না। তাহলে আমি কিছু কিছু ভার্ব আছে, মাত্র 6টা ভার্ব পড়লে হয়ে যায়, এই 6টা ভার্বের পরে কখনোই কোনো প্রিপোজিশন বসে না, কিন্তু আমরা বাঙালিরা প্রিপোজিশন বসাইতে খুব ভালোবাসি। সেই জন্য এই ওয়ার্ডগুলো তোমরা একটু জেনে রাখবে। আমি লিখে দিচ্ছি কোন কোন ওয়ার্ডের পরে কোনো প্রিপোজিশন বসবে না। যদি 1 নম্বরে বলি DISCUSS, ডিসকাস, এরপরে আমরা বাঙালিরা প্রচুর পরিমাণে অ্যাবাউট বসাইতে চাই, কিন্তু মনে রাখবা ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন বসে না। এরপরে যদি বলি রিজেম্বল, সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো আমি লিখে দিচ্ছি, REACMBLE, রিজেম্বল। আমরা না হি রিজেম্বলস টু হিজ ফাদার, সে তার বাবার মতো দেখতে। নো, রিজেম্বলের পরে কোনো প্রিপোজিশন হবে না, আমাকে বলতে হবে হি রিজেম্বলস হিজ ফাদার। তার মানে রিজেম্বল এরপরে আমরা টু বসাই, কিন্তু টু প্রিপোজিশন বসানো যাবে না। 3 নাম্বার যদি বলি, আমরা বলি না আনসার টু দা কোশ্চেন, নো এটা হবে না, আনসার দা কোশ্চেন, নট টু। এই ANSWER, আনসার, এরপরে টু বসানোর দরকার নেই। এরপরে যদি বলি ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট, আমরা বলি না ইনভেস্টিগেট ইনটু দা ম্যাটার, নো, ইনটু বসানোর দরকার নেই। আই উইল ইনভেস্টিগেট দা ম্যাটার, ইনভেস্টিগেটের পরে তুমি যদি ইনটু বসাও তাহলে কিন্তু ভুল হবে। 4 নাম্বার, এরপরে 5 নাম্বার রিজাইন, RESIGN, রিজাইন, এরপরে আমরা কিন্তু ফ্রম বসাই, কিন্তু রিজাইনের পরে ফ্রম বসানো যাবে না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। অ্যাবাউট হবে না, ডিসকাস শুধু ডিসকাস হবে, রিজেম্বল এরপরে টু হবে না, আনসার এরপরে টু হবে না, ইনভেস্টিগেট এরপরে ইনটু হবে না, আর রিজাইন এরপরে ফ্রম হবে না। এই 5টা ভার্ব তোমাদেরকে মনে রাখতে হবে। এই 5টা ভার্বের পরে কোনো প্রিপোজিশন বসে না, কোনো প্রিপোজিশন বসে না।
এতদিন যা না সব ভুল, এটা বলা ঠিক না অ্যাকচুয়ালি। তোমরা মনে রাখবা আমরা আস্তে আস্তে শিখবো, ওকে? আমরা শেখার কোনো শেষ নেই, আমিও তো এখনো শিখি, হ্যাঁ? সেটা একটু মাথায় রাখবো আমরা। সেই জন্য এই 5টা ওয়ার্ডের পরে তুমি যদি কোনো প্রিপোজিশন বসাও, মনে রেখো এগুলা নাউনের পরে কিন্তু প্রিপোজিশন হইতে পারে, ভার্বের পরে প্রিপোজিশন হবে না। এই 5টা ভার্ব, এদের আবার নাউন ফর্মের পরে প্রিপোজিশন হইতে পারে, কিন্তু এই 5টা ভার্বের পরে কোনো প্রিপোজিশন বসে না, বসে না, বসে না। এরপরে যদি আমরা প্রিপোজিশন বসাই তাহলে ভুল হবে। এই 5টাই মনে রাখবে, এই 5টার মধ্যে পরীক্ষায় চলে আসবে। এটাই হলো টাইপ 2। যে ওয়ার্ড, যে ভার্বের পরে প্রিপোজিশন লাগে না, তুমি যদি সেই ভার্বের পরে প্রিপোজিশন বসাও তাহলে কিন্তু ভুল হবে। ওকে, তাহলে আসো দেখি কি কোশ্চেন আসে, এর মধ্যে থেকে কি কোশ্চেন এসেছে। এই যে 9 নাম্বার দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। আমাকে সঠিক সেন্টেন্সটা বের করতে হবে। 1 নাম্বার, হি রিজেম্বলস টু হিজ ফাদার, সে তার বাবার মতো দেখতে। ভাই এ নাম্বার ভুল কোথায়? রিজেম্বলের পরে টু আছে, আমরা কি জানি রিজেম্বলের পরে টু বসে না। এরপর আসো বি নাম্বার, হি রিজেম্বলস অ্যাজ হিজ ফাদার, নো অ্যাজও হবে না, রিজেম্বলের পরে কোনো প্রিপোজিশন হবে না। হি রিজেম্বলস লাইক, এটাও হবে না, আনসার হবে ডি, হি রিজেম্বলস হিজ ফাদার, সে তার বাবার মতো দেখতে। ক্লিয়ার? ওকে, এবার আসো 10 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। ভাই ডিসকাসের পরে অ্যাবাউট হবে না, ডিসকাস যখন ভার্ব এরপরে অ্যাবাউট হবে না। বি নাম্বার, হি হ্যাজ রিজাইনড হিজ পোস্ট, সে তার পোস্টটাকে রিজাইন করেছে। ইয়েস, এটাই ঠিক আছে। আমরা সাধারণত কি বলি? আই উইল রিজাইন ফ্রম দিস পোস্ট। নো, ফ্রম হবে না, ফ্রম হবে না। সি নাম্বার, হি অ্যাট লাস্ট কেম টু আ ফাইনাল কনক্লুশন। ভাই একটু ভালো করে দেখো না, কনক্লুশন মানেই তো শেষ, তো কনক্লুশন মানেই তো শেষ, এখানে আবার ফাইনাল বসানো যাবে না। কোনো সমস্যা হয়েছে? তাহলে কনক্লুশন মানেই কিন্তু সমাপ্ত, আবার ফাইনাল কিসের? ফাইনাল কনক্লুশন দাও, ফাইনাল কনক্লুশন, এটা হবে না। এরপরে দিস ইজ আ ট্রু ফ্যাক্ট, আরেকটা ভুল ভাই। এই ট্রু মানেই তো সত্য ঘটনা, ফ্যাক্ট মানেও তো সত্য। এদিকে দেখো, ট্রু মানে কি? সত্য। আর ফ্যাক্ট মানে কি? ট্রু মানে সত্য, আর ফ্যাক্ট মানে হলো সত্য ঘটনা, সত্য ঘটনা। আমরা কি বাংলায় বলি এটা একটা সত্য সত্য ঘটনা, এটা একটা সত্য সত্য ঘটনা? নো, এটা আমরা বলি না। সেই জন্য এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। আনসার হবে বি ফর বাংলাদেশ। ওকে, সো আমি আশা করি রিডান্ডেন্সি যে টপিকটা ছিল আমি তোমাদের বুঝাইতে সক্ষম হয়েছি। ওকে, সো আমরা প্রথমে আজকে আমাদের ক্লাসে 3টা টপিক আছে। একটা হলো রিডান্ডেন্সি, একটা হলো ড্যাংলিং, সরি প্রথমটা হলো সাবজাংটিভ, তারপরেরটা হলো রিডান্ডেন্সি, তারপরেরটা হলো ড্যাংলিং মডিফায়ার। আমরা সাবজাংটিভ এবং রিডান্ডেন্সি দুইটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, বিশেষ করে ব্যাংকের জন্য, যে কোনো ব্যাংক, সেই দুইটা আমরা ইনশাল্লাহ শেষ করেছি। এখন আমরা ড্যাংলিং মডিফায়ারটা পড়বো। আমি এখন ফেসবুক থেকে তাহলে কুইট করব, পুরো ক্লাস তো আর দেখানো যাবে না, তাই না? এটা তো অন্যায় হবে। সো ফেসবুকে যারা আসো, আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই দুইটা টপিক বোঝানোর জন্য। আশা করি তোমরা বুঝেছো। প্রত্যেকটা মানুষেরই হেটার্স থাকবে, লাভার্স থাকবে। যেমন একজন আমাকে নিয়ে একটু কটু মন্তব্য করেছে, আমি যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি অবশ্যই তুমি আমাকে ক্ষমা করবে। আর যদি তুমি ইন্টেনশনালি এটা করে থাকো অন্য প্রতিষ্ঠানের কেউ, এটা সত্যি খারাপ, কারণ তুমি তোমার বিবেকের কাছে তোমার দায়বদ্ধতা থাকা উচিত। হ্যাঁ, আমরা প্রত্যেকই মানুষ, আমরা আমাদের মতো করে টার্নিং পয়েন্টের মতো করে চলতেছে। তুমি তোমার মতো করে চলো, অন্য প্রতিষ্ঠানের তুমি টার্নিং পয়েন্টের এখানে এসে কমেন্টস করা, এতে তোমার কোনো লাভ হবে না ভাইয়া। কারণ হলো সবকিছু মনে রাখবা স্রষ্টা নিয়ন্ত্রণ করে, তিনি না চাইলেই কিছুই হবে না। সেই জন্য তুমি যারা অন্য প্রতিষ্ঠানে আসো, তোমাদের ওখানে ব্যাড কমেন্টস আমার টার্নিং পয়েন্টের কেউ কোনোদিন করে না, করবে না, এটা কোয়াইট ইম্পসিবল। আমি আমার গতিতে আগাচ্ছি, তুমি তোমার গতিতে আগাও, দেখবা যে খুব ভালো লাগবে। আর সত্যি যদি আমার পরে তোমার কোনো মনোক্ষুণ্ণতা থাকে, তুমি একেবারে অকপটে বলবে, এটা কোনো বিষয়ই না। আমি চেষ্টা করব আমার সেই ত্রুটিটাকে ওভারকাম করার জন্য, আমার ওই ফল্ট বা আমার ওই দোষটাকে আমি ওভারকাম করব। ঠিক আছে ভাইয়া? ওকে, সো যারা ফেসবুকে ছিলা, আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। ভালো থাকবে তাহলে, টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকো। যদি তুমি ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখো, টার্নিং পয়েন্টে একটা কোর্স করে দিতে পারো, এটা তোমার লাইফে একটা গুড ইনভেস্টমেন্ট হবে, একটা প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট হবে। তার দিন তুমি লাইফটা ক্লোজ করে দাও।